গত ক্লাসে আমি তোমাদেরকে বেসিক্যালি শর্করা পাঠটুকু পড়াইছিলাম এবং আজকে আমরা ইনশাল্লাহ কোষ রসায়নের প্রোটিন পাঠটুকু থেকে শুরু করব। এবং তোমাদেরকে ভাইয়া বলে রাখি, এই যে শর্করা পাঠটুকু আমি তোমাদেরকে যা পড়াইছিলাম, তুমি ভেরি অনেস্ট, তোমার যদি কেউ বাসায় একটু নিজ থেকে চেষ্টা করে থাকো, হ্যাঁ একটু যদি তুমি নিজ থেকে চেষ্টা করে থাকো, দেখবে ইনশাল্লাহ শর্করা পাঠ তুমি খুব ভালো করে পারতেছো। স্পেশালি এগুলোর গঠন, এগুলোর কাজ, এগুলো পরীক্ষা আসে এবং এগুলা সবচেয়ে বেশি তুমি আটকাবা বা আটকায় সবাই গঠনে, এবং সেই গঠনটা কিভাবে কিভাবে আঁকতে হবে, লিখতে হবে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা গঠন আমি বোর্ডে এঁকেছি। তো তুমি যদি ইনশাল্লাহ আমার ক্লাসগুলি ফলো করে থাকো, তাহলে তুমি আজকে এই 4 নম্বর ক্লাসটাও ইনশাল্লাহ খুবই ভালো করেই তুমি ফলো করবা, কারণ তুমি ভালো মানুষ। ভালো মানুষ কেন বললাম, আমি কিন্তু ভালো স্টুডেন্ট বলিনি, ভালো মানুষ বলছি। কারণ ভালো স্টুডেন্ট এবং ভালো মানুষ পার্থক্য কি? মানুষের সংজ্ঞা আসলে অনেক কিছু আছে। আমরা স্টুডেন্টের দিক থেকে চিন্তা করলে, পড়ালেখার দিক থেকে চিন্তা করলে, যে তার রেগুলার পড়াশোনা করে বা করার চেষ্টা করে সেই ভালো মানুষ, ভালো একজন শিক্ষার্থী বলতে পারি, ঠিক আছে? আর আমরা আমাদের দেশে যেটা ভালো স্টুডেন্ট বলতে বোঝায় যে সে অনেক ভালো পারে, এটাই ভালো স্টুডেন্ট। বাট বিষয়টা আসলে ওইরকম না। যে আসলে খুব বেশি অধ্যবসায়ী, আমি তাকেই ভালো স্টুডেন্ট হিসেবে কাউন্ট করতে চাই। কারণ সে ইনশাল্লাহ 2 বছর পর ভালো করবেই, তার এইচএসসি শেষে, এইচএসসির সময়ে সে রেডি হয়ে যাবে, ভালো করবে। আর যার ব্রেইন ভালো, পড়াশোনা মুখস্থ থাকে ভালো, কিন্তু সে পড়ে না, সে ইন্টার লাইফে এসে ভালো করবে না। কারণ ইন্টার অনেক পড়া। আগে এসএসসি তে একটা ছিল যে তুমি অল্প পড়ছো, হয়ে গেছে, অল্প পড়ছো, পরীক্ষার আগে একবার চোখ বলেছো, তুমি তো ভালো স্টুডেন্ট, ব্রেন খুব ভালো, তুমি একবার চোখ বলেছো পেরে গেছো। But এটা তো এমন এমন হওয়ার চান্স নাই, কারণ এটা অনেক বড় সিলেবাস। পরীক্ষা আগে রাত দেখবা চোখ বুলানোর সময় নাই, এবং কঠিন জিনিস অনেক অনেক অনেক, তখন তুমি আটকা পড়ে যাবা। এই জন্য এখানে ভালো করবে তারাই যারা রেগুলারিটি ধরে রাখবে। বুঝতে পেরেছো? আচ্ছা, সো ভাই ইনশাল্লাহ শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা অ্যামাইনো অ্যাসিড, আমাদের এই 4 নম্বর লেকচার শুরুতে আছে অ্যামাইনো অ্যাসিড। তোমাদের বইয়ের একদম সিরিয়াল অনুযায়ী আমি আগাচ্ছি অ্যামাইনো অ্যাসিড। খেয়াল করে দেখো, খুবই ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা 19-এ তোমরা পড়ছো, কিন্তু অনেকেরই বেসিক দুর্বল বা অনেকেরই মনে নাই, সেজন্য আমি কথাগুলো তোমাকে এখন বলবো। খেয়াল করে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করো ভাই, সুন্দর করে। আমরা 19-এ পড়েছিলাম প্রোটিন। প্রোটিন, এই প্রোটিনকে ভাঙলে, প্রোটিনকে যদি তুমি বিশ্লেষণ করো, প্রোটিনকে যদি তুমি ভাঙো বা বিশ্লেষণ করো, তুমি পাবে অ্যামাইনো অ্যাসিড। তোমাকে ভাইয়া এটা বলেছিলাম। এই প্রোটিনকে তুমি যদি বিশ্লেষণ করো, প্রোটিনকে তুমি যদি বিশ্লেষণ করো, তুমি পাবা অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন, প্রোটিন ভেঙে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে আসলে প্রোটিন জিনিসটা আসলে কি? হোয়াট ইজ দ্য প্রোটিন? মনে রাখবা, প্রোটিন ইজ নাথিং বাট আ পলিমার। প্রোটিন হচ্ছে আসলে একটা পলিমার। প্রশ্ন হচ্ছে, দেখছো এই বোর্ডের মাঝে মধ্যে একটু শয়তানে ধরে, দেখো প্রোটিন মানে হচ্ছে একটা পলিমার। প্রোটিন আসলে কি? প্রোটিন আসলে একটা পলিমার। কিসের পলিমার? প্রোটিন আসলে একটা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এখন কথা হচ্ছে পলিমার মানে কি? কথা হচ্ছে যে পলিমার মানে কি? পলিমার মানে ছোট ছোট অণুগুলা একসাথে মিলে যখন বড় একটা অণু তৈরি করে, অনেকগুলা ছোট ছোট কাঠামো একসাথে মিলে যখন বড় একটা কাঠামো তৈরি করে, এটাকে বলি পলিমার। তাহলে দেখো, অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড মানে কি, ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড গুলো একসাথে মিলে একটা বড় আকারের কাঠামো তৈরি করে, এটাকে আমরা বলবো পলিমার, নাম হচ্ছে এটা প্রোটিন। তাহলে এই পলিমারের নামটা হলো প্রোটিন। এরকম অনেক পলিমার আছে, যেমন আমরা যে পড়ে আসছি স্টার্চ, গ্লুকোজের পলিমার। সেলুলোজ, এটাও গ্লুকোজের পলিমার। অনেকগুলো গ্লুকোজ মিলে স্টার্চ তৈরি করে, অনেকগুলো গ্লুকোজ মিলে সেলুলোজ তৈরি করে। সো এইগুলো হচ্ছে পলিমার। একইভাবে প্রোটিনও একটা পলিমার, তবে প্রোটিন তৈরি হয় ভিন্ন জিনিস দিয়ে। কি দিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড। ওকে, আচ্ছা এখন আসি, ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, সাপোজ এটা একটা অ্যামাইনো অ্যাসিড। আমি সংক্ষেপে লিখলাম, এ, এ মানে অ্যামাইনো অ্যাসিড। ওকে, সংক্ষেপে লিখছি অ্যামাইনো অ্যাসিড। একইভাবে ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, দেখছো? একইভাবে ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড। এরকম ভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, আমি সংক্ষেপে লিখলাম, সবগুলো হচ্ছে এ এ, মানে হচ্ছে সবগুলো হলো অ্যামাইনো অ্যাসিড। এ এ, এ এ। ওকে, তো সবগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে। তোমাদেরকে শর্করা পড়ানোর সময় আমি পড়েছিলাম যে শর্করা যে বন্ধন হয়, মাঝখানে যে বন্ধন হয়, এই বন্ধনের নাম ছিল, আমি যে টপিকগুলো পড়াচ্ছি আমার এগুলোই পড়বা, ঠিক আছে? আপাতত আমার এগুলোই পড়বা, ইনশাল্লাহ এর বাইরে তোমাকে এখন পড়তে হবে না, বাকিগুলো রিডিং দিবা। বাকিগুলো রিডিং দিবা। বইয়ের টপিক, মেইন টপিক কোনোটা আমি বাদ দিচ্ছি না, সব টপিক আমার এখানে আছে। কারণ আমি বেসিক্যালি
যেই বইটা এখানে আমি ফলো করি, এটা খুব সুন্দর একটা প্যাটার্নের বই। তো আমার এখানে এনসিটিভি কর্তৃক অনুমোদিত আমি বই নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, এনসিটিভি কর্তৃক অনুমোদিত বই। তো ওই বইয়ের যেই সিরিয়ালের যে টপিকগুলো আছে ওই টপিকগুলো আমি সব পড়াচ্ছি। হ্যাঁ, কারণ এক এক বইয়ে অনেক 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 টপিক থাকতে পারে, কিন্তু ওই আমাদের এনসিটিভির যে পাঠ্যক্রম, ওই পাঠ্যক্রমের যে সিরিয়াল, ওই সিরিয়াল অনুযায়ী আমি আমার স্লাইডগুলো রেডি করছি। তো আমার স্লাইডে যা আছে এগুলো বেসিক্যালি এনসিটিভির পড়া। ঠিক আছে, এগুলো বেসিক্যালি এনসিটিভির পড়া, মানে যেটা তোমার পড়া উচিত ওই পড়াগুলো। হ্যাঁ, এখন এর বাইরে যদি যেসব বইয়ে তুমি যেটাই পড়ো না কেন, অন্য যা থাকে রিডিং দিবা, কিন্তু টপিক এগুলোই তোমাদের ইনশাল্লাহ লাগবে। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, শর্করার মধ্যে যে বন্ধন তাকে বলে গ্লাইকোসাইডিক বন্ধন। ভেরি গুড। এখন দেখো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনগুলো আছে, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো মিলিত হয়ে তারা সবাই মিলে একটা প্রোটিন তৈরি করে। এই যে দুইটা অ্যামাইনো অ্যাসিড বা একাধিক অ্যামাইনো অ্যাসিড তারা যে মিলিত হচ্ছে, এই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। এই বন্ধনটাকে কি বলে? পেপটাইড বন্ধন। তাহলে এই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। খেয়াল করছো? পেপটাইড বন্ধন মানে কি? পেপটাইড বন্ধন হচ্ছে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যকার বন্ধন। দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যকার এই বন্ধনকে বলা হয় পেপটাইড বন্ধন। এবং এই জন্য দেখছো, এই জন্য প্রোটিনের মধ্যে যদি বলা হয় যে প্রোটিনের মধ্যে কোন ধরনের বন্ধন থাকে, উত্তর হবে পেপটাইড বন্ধন। তাহলে প্রোটিনের মধ্যে নামের সাথে মিল আছে, যে প্রোটিন পেপটাইড। তাহলে প্রোটিনের মধ্যে কয় ধরনের বন্ধন থাকবে? উত্তর হচ্ছে পেপটাইড বন্ধন। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো যে ভাই কতটা অ্যামাইনো অ্যাসিড হলে আমরা এটাকে, ঠিক কয়টা অ্যামাইনো অ্যাসিড হলে আমরা এটাকে প্রোটিন বলবো? খেয়াল করো, ঠিক কয়টা অ্যামাইনো অ্যাসিড হলে আমরা এটাকে প্রোটিন বলবো? এটা একটু সুন্দর করে সবাই এই জিনিসটা একটু লিখে রাখো। এটা তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্নটা দিছে, আমি একটু সুন্দর করে তোমাকে বলে দিই। খেয়াল করে দেখো, এই চারটা এখান থেকে দেখবা, এখান থেকে দেখবা, সুন্দর করে দেখো। বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম, সাধারণত 50টা অ্যামাইনো অ্যাসিড, 50টা অ্যামাইনো অ্যাসিড একসাথে মিলে যে যৌগ তৈরি করে এইটাকে বলে পলিপেপটাইড। পলি মানে অনেক, বহু, অনেকগুলো পেপটাইড বন্ধন, তো এই জন্য এটাকে বলে পলিপেপটাইড। এটাকে আমরা প্রোটিন বলি না। তাহলে প্রোটিন কখন বলবো? যখন 100টা অ্যামাইনো অ্যাসিড একসাথে হবে, তখন তার নাম হলো প্রোটিন। তো যখন 100টা অ্যামাইনো অ্যাসিড মিলে একসাথে বন্ধন তৈরি করবে, তখন আমরা এটাকে বলবো প্রোটিন। আশা করি কারো ভুল হবে না। তাহলে প্রোটিন বলতে গেলে আমরা কি হিসেব করব? কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে দেখবো। যদি 100টা অ্যামাইনো অ্যাসিড হয়, তখন সেটার নাম হবে প্রোটিন। ক্লিয়ার? যদি 100টা অ্যামাইনো অ্যাসিড হয়, তখন তার নাম হবে প্রোটিন। এটা আমরা খেয়াল রাখবো। ওকে, বুঝে গেছে? আচ্ছা, এখন আমরা চলে যাই সরাসরি অ্যামাইনো অ্যাসিডের গঠনে। অ্যামাইনো অ্যাসিড আসলে কিভাবে গঠিত হয়? দেখো, নামের মধ্যেই কিছু জিনিস আছে, আমি তোমাকে দেখাই। সবাই সুন্দর করে তাকাও। নামের মধ্যেই কিছু বিষয় আছে, যেমন দেখো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো, অ্যামাইনো মানে এমিন মূলক। এই যে নামের মধ্যে দেখতে পাচ্ছ এমিন মূলক আছে, নামের মধ্যে দেখতে পাচ্ছ এমিন মূলক, এমিন মূলক আছে। এসিড, এসিড মানে এখানে জৈব অ্যাসিড, মানে COOH, এই মূলকটা আছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এমন একটা কাঠামো, এমন একটা যৌগ যার মধ্যে এই দুইটা মূলক আছে। নাম থেকেই আমি এটা বুঝতে পারছি। অ্যামাইনো মানে এমিন মূলক, আর এসিড মানে COOH। ওকে, এই দুইটা কাঠামো আছেই তার মধ্যে, এই জন্য আমরা এটাকে বলবো অ্যামাইনো অ্যাসিড। ওকে, এখন তোমরা জৈব যৌগ পড়ার সময় দেখবা, কোন যৌগে যদি COOH এই মূলকটা থাকে, বুঝছো? কোন যৌগে যদি COOH বা জৈব অ্যাসিড এই মূলকটা যদি থাকে, এই কার্বনটা অলওয়েজ 1 নাম্বার কার্বন, এবং এইটা অনুযায়ী নামকরণ হয়। এই জন্য এটাকে বলা হয়েছে অ্যাসিড। এটা এক ধরনের অ্যাসিড। ওকে, এটাকে শুধু এমিন বলা হয় নাই। NH2 মূলক থাকা মানে হলো এমিন। যারা পারো না লিখে রাখো, যে সকল মানে জৈব যৌগে এমিন মূলক আছে, এই যে তাদেরকে বলে এমিন। এমিন, এমিন যৌগ। যাদের COOH আছে ওদেরকে আমরা বলি জৈব অ্যাসিড। ওকে, জৈব অ্যাসিড বা অ্যাসিড লিখলাম সহজে, জৈব অ্যাসিড বা অ্যাসিড। আমি জৈব অ্যাসিড লিখে দিই, তাদেরকে বলা হয় জৈব অ্যাসিড। তাদেরকে বলা হয় জৈব অ্যাসিড। ওকে, জৈব অ্যাসিড। এখন দেখো, এই অ্যামাইনো অ্যাসিডের নাম কেন এমিন না হয়ে শুধু এটা হয়েছে, কারণ জৈব যৌগের একটা রুলস হচ্ছে, জৈব যৌগের নামকরণের একটা নিয়ম হলো, যেখানে COOH মূলক থাকবে ওই যৌগে এটাই হচ্ছে প্রধান।
এই জন্য এটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এটা এমিন না হয়ে অ্যামাইনো অ্যাসিড হয়েছে, বুঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো খুবই সুন্দর করে এটা কাঠামোটা তাহলে কেমন হবে। কাঠামোটা সবাই একটু ভালো করে তাকাও, কাঠামোটা কেমন হবে দেখো। ধরো এটা হচ্ছে একটা কার্বন দিলাম, তার সাথে এখানে দিলাম COOH, এটা থাকবে রাইট, এটা থাকবেই। একই সাথে মনে করো আমি দিলাম NH2 মূলক, এটাও আছে রাইট, এটাও আছে। এখন কার্বনের হাত কয়টা হলো? দুইটা। আরেকটা হাতে একটা অ্যালকাইল মূলক মনে করো আমি দিলাম। আর মানে তোমরা 19 হয়তো পড়েছো, এটা বোঝায় অ্যালকাইল। অ্যালকাইল যেমন CH3 বা C2H5, এগুলা অ্যালকাইল মূলক, ঠিক আছে? এখানে অ্যারাইলও হইতে পারে, সেটা আমি একটু পরে দেখাবো, বাট আপাতত এটাই লিখে রাখো। তো এটা দিয়ে বোঝানো হয় যে এখানে অনেকগুলা কার্বন থাকতে পারে, যেই যতটা কার্বন থাকবে ওই অ্যামাইনো অ্যাসিডের নামটা ওই অনুযায়ী হবে, ঠিক আছে? তো ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড কিভাবে হয়, যেহেতু এখানে আর বলা আছে, আর এর মধ্যে 1 কার্বন হতে পারে, 2 কার্বন হতে পারে, 5 কার্বন হতে পারে, 10 কার্বন হতে পারে। তো ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড তখন গঠিত হবে, ক্লিয়ার? আর এই 5টা সবার জন্য সেম। আচ্ছা, এবার দেখো 3টা হাত হয়েছে, আমার আরেকটা হাত লাগবে ফিল আপ করার জন্য, 4টা হাত ফিল আপ করার জন্য কার্বনের। তো আরেকটা হাতে আমি হাইড্রোজেন দিয়ে দিব, এটা নর্মাল জৈব যৌগের রুলস, খালি থাকলে হাইড্রোজেন। তাহলে এই আমি হাইড্রোজেন দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের অ্যামাইনো অ্যাসিড। খেয়াল করে দেখো, এটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সবাই বুঝছো কিনা? তাহলে অ্যামাইনো অ্যাসিডের কাঠামো দেখতে পাচ্ছ? এই যে এখানে দেখো, সবাই খেয়াল করে দেখো, এখানে সবাই খেয়াল করে দেখো, একটা COOH মূলক আছে, আবার এমিন মূলক, দুইটাই আছে। এই জন্য এটাকে বলে অ্যামাইনো অ্যাসিড, ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন। এবার এটা ক্লিয়ার হলে আমরা পরের স্লাইডে যাই। খেয়াল করে দেখো, তাহলে আমি তোমাকে কি দেখাইছি সবাই একটু আবার নিজে মুখস্থ করে বলো তো। অ্যামাইনো অ্যাসিডটা কাঠামোকে এরকম, সি আছে, এখানে COOH, তাই না? এখানে আমি একটা NH2 দিলাম, এটা উপরে নিচে তুমি যা ইচ্ছা দাও, সমস্যা নাই। এখানে একটা অ্যালকাইল মূলক দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের গঠন, তাই না? আচ্ছা, এবার দেখো খুব সুন্দর একটা কনসেপ্ট, যদিও এটা জৈব যৌগ অধ্যায় আছে, এখানে পড়ায় ফেলতে হবে আমাদের, এখানে যেহেতু আছে। মনে রাখবা এখানে প্রধান কার্যকরী মূলক কোনটা, তোমাকে একটু আগে বলছিলাম। যদি এইটা এবং এইটা দুইটাই থাকে, প্রধান কার্যকরী মূলক কোনটা হবে? এটা, রাইট, COOH, এটা হচ্ছে প্রধান কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের সাথে যেই কার্বনটা আছে, এই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। মনে রাখবা, এটা জৈব যৌগের নিয়ম, রুলস। আলফা কার্বন কোনটাকে বলে? সবাই লিখে রাখো, যেহেতু তোমাদের জৈব যৌগ পড়া হয় নাই, সবাই লিখে রাখো যে কার্যকরী মূলকের সাথে, সবাই লিখে রাখো কার্যকরী মূলকের সাথে, এটা কনসেপ্টটা লিখে রাখলে পরে ভুলবা না। কার্যকরী মূলকের সাথে যে কার্বন, যে কার্বন তাকে বলে আলফা কার্বন। আর তার পরবর্তী কার্বনকে, এটা যদি তোমাদের এখন লাগবে না, কিন্তু লিখে রাখো, আর আলফা কার্বনের পরে যদি আরেকটা কার্বন থাকে, আর তার পরবর্তী কার্বনকে বলা হয় বিটা কার্বন, ঠিক আছে? যদি আরেকটা কার্বন থাকে পরে, তাকে আমরা বলবো বিটা কার্বন। এখানে তো আরেকটা দরকার নাই, আরেকটা ওখানে দরকার নাই, আমার আলফা কার্বন বলেই আনা, ওকে? তাহলে এই জন্য এই কার্যকরী মূলকের সাথে যখন যে কার্বনটা আছে তাকে বলা হয় আলফা কার্বন। মাহাদি, মাহাদি কি আগে ক্লাস করছো? মাহাদি, তুমি কি আগে 3টা ক্লাস করছো? শর্করা ক্লাস করছো? মাহাদি, তোমাকে আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি শর্করা ক্লাস করছো? মাহাদির কাছে প্রশ্ন আমার, তুমি কি শর্করা ক্লাস করেছো? মাহাদির কাছে প্রশ্ন, শর্করা ক্লাস কি করেছো? সমস্যা নাই, এটা তো কিছু করার নাই, যেহেতু তোমাদের জৈব যৌগ তোমাদের পড়া নাই, সেটা তোমাদের মানে সমস্যা হবেই, কঠিন লাগবেই। কারণ যেহেতু জৈব যৌগ একটা বিশাল টার্ম, রাইট? ওকে, জৈব যৌগ যেহেতু একটা বিশাল টার্ম, সো এটা ডেফিনেটলি তোমাদের কাছে কঠিন লাগবেই, বুঝতে সময় লাগবেই। সমস্যা নাই, কিন্তু যত সময় লাগে আমি বুঝাবো, ঠিক আছে? ওকে, খেয়াল করে দেখো, কমেন্ট আসতেছে না, ওকে খেয়াল করে দেখো। তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিডের গঠন পড়তেছি, অ্যামাইনো অ্যাসিড, ওকে? অ্যামাইনো, অ্যামাইনো মানে কি? এমিন মূলক। সবাই তাকাও, অ্যামাইনো মানে হলো এমিন মূলক, এই অ্যামাইনো মানে হচ্ছে এমিন মূলক, ওকে? এমিন মূলক। আর অ্যাসিড মানে হচ্ছে এই যে COOH, এই COOH মূলক, দুইটা মূলক। এটা তোমাদের বাদ দাও, এটা তোমাদের একটু কঠিন হয়ে যাবে, এর দরকার নাই। এটা হচ্ছে আমরা যখন জৈব যৌগের নামকরণ করি, বুঝছো? এখন দেখো অ্যামাইনো অ্যাসিড, কেউ যদি কিছু না বুঝে সে ভাববে কি এটা একটা অ্যাসিড, তাই না? সে ভাববে কি এটা একটা অ্যাসিড, কথা হলো কেন সে অ্যাসিড কেন ভাববে এটাতে? এখানে তো অ্যামাইন মূলকটাও আছে, এমিন মূলকটাও আছে।
যাদের মধ্যে এমিন মূলক থাকে ওদেরকে আমরা এমিন নামে ডাকি, এসিড ডাকি না। কিন্তু এখানে দুইটা মূলক আছে, রাইট? এই দুইটাই মূলক আছে, কিন্তু আমরা এটাকে ডাকবো হচ্ছে এইটার নাম অনুযায়ী। এটা যেটা এসিড, এটার নাম অনুযায়ী আমরা এটাকে এসিড বলি। কেন? কারণ এই COOH এই মূলকটা হচ্ছে সক্রিয়তা সিরিজের উপরে, এটা বেশি পাওয়ারফুল। যেই যৌগে এইটা থাকবে সেই যৌগটার নামকরণ তার উপর ভিত্তি করে হবে, এটা ফিক্সড যৌগের নিয়ম। বুঝা গেছে? যেই যৌগে COOH মূলক থাকবে ওই যৌগের নাম অবশ্যই এই COOH মানে এসিড হবে, কনফার্ম, ফিক্সড। এবং এইটা হবে অলওয়েজ 1 নাম্বার কার্বন। তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে? মনে আছে? পড়াইছিলাম যে অ্যালডিহাইড CHO এটা 1 নাম্বার কার্বনের, ঠিক একইভাবে যেই যৌগে COOH মূলক থাকবে এটা হবে 1 নাম্বার কার্বনে। ক্লিয়ার? এটা বুঝছো? আচ্ছা, এবার দেখো আমরা অ্যামাইনো অ্যাসিডের সংকেত লিখবো কিভাবে। ফার্স্টে একটা কার্বন দিব, এই কার্বন দেওয়ার পরে আমরা অ্যামাইনো অ্যাসিড, তাই না? আমরা অ্যাসিডের এই যে COOH, এটা হচ্ছে জৈব অ্যাসিডের মূলক। জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে COOH। এটা দিয়ে আমরা জৈব অ্যাসিডকে বুঝাই, ঠিক আছে? তাহলে এই যে COOH বসাই দিলাম, তাহলে আমার অ্যাসিডের অংশ হয়ে গেল। এরপরে অ্যামাইনো মানে এমিন মূলক। তাহলে এই যে এমিন মূলক বসাই দিলাম, আমার এই অ্যামাইনো মূলকটা বসাই দিলাম, আমার এমিন মূলক হয়ে গেল, অ্যামাইনোর কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমার কার্বনের 4টা হাত ফিল আপ করতে হবে। এখানে আমি দিব আর মানে কি? আর মানে আমরা সবাই জানি হয়তোবা, আর মানে হলো অ্যালকাইল মূলক। আর মানে হলো অ্যালকাইল মূলক। আর মানে কি? আর মানে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক মানে কি? একটা উদাহরণ দেই, যেমন দেখো CH3, হ্যাঁ, এরপরে ধরো C2H5, এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যালকাইল মূলক। আরো আছে এরকম, যত বেশি বারবার হইতে পারে, যত ইচ্ছা কার্বন দিতে পারো। এই জন্য এখানে আমি আর দিয়ে দিলাম। আর মানে এখানে অনেক কিছুই হইতে পারে, কারণ অ্যামাইনো অ্যাসিড তো অনেক রকমের আছে, আমরা একটু পরেই পড়বো। অনেক রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। সো এই আর এর মান বা আর দিয়ে অনেক কিছুই বোঝানো যেতে পারে। আমরা সবকিছু তো আমরা বুঝাবো না, আমরা একটা সংক্ষেপে আর দিয়ে বুঝাই দিলাম যে ইট ক্যান বি এনিথিং। ওকে, এটা যে কোনো ধরনের অ্যালকাইল মূলক হতে পারে। 1 কার্বন বিশিষ্ট হইতে পারে, 2 কার্বন বিশিষ্ট হইতে পারে, 5 কার্বন, 10 কার্বন হইতে পারে, কোনো সমস্যা নেই। এবার 3টা হাত ফিল আপ হয়ে গেছে। যখন 3টা হাত ফিল আপ হয়ে যাবে, এই 3টা হাত ফিল আপ হয়ে গেছে, 4 নাম্বার হাত ফিল আপ করার জন্য আমি একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার অ্যামাইনো অ্যাসিডের সংকেত। সবাই আমাকে বলো অ্যামাইনো অ্যাসিড বুঝছো কিনা? সঞ্চিতা বলছে ভাইয়া আপনার নোটগুলা দিবেন। এই নোটগুলা, এগুলো তো তোমার ক্লাসের মধ্যেই পাও। কি বলো সঞ্চিতা? ক্লাসের মধ্যে পাও না? পাও। ক্লাস শেষে তো এগুলো আপলোড করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এবার সবাই সবাই ক্লিয়ার কিনা আমাকে বলো। অ্যামাইনো অ্যাসিডের গঠন ক্লিয়ার? ইনশাআল্লাহ ক্লিয়ার। এবার আসি আমরা, এবার আরেকটু ডিপে বলবো। কিরকম? দেখো কার্যকরী মূলক কি, এটা হচ্ছে এখানে কার্যকরী মূলক। কার্যকরী মূলক মানে কি? যেটা দিয়ে, যে মূলকটা দিয়ে ওই যৌগটা আসলে কি তুমি জানতে পারবা, এটাকেই বলে কার্যকরী মূলক। কার্যকরী মূলক কি? যেটা দিয়ে তুমি জানতে পারবা ওই মূলকটা কি ধরনের, ওই যৌগটা কি, এটা কি অ্যাসিড নাকি এটা অ্যালকোহল নাকি অ্যালডিহাইড নাকি অন্য কোনো যৌগ। এই যৌগটার ধরন বোঝা যায়, যৌগটাকে কেমন সেটা বোঝা যায় যে মূলক দিয়ে, সেটাকেই বলে কার্যকরী মূলক। ওকে, তাহলে এখানে এটা যেহেতু প্রধান, এটাই হচ্ছে কার্যকরী মূলক। এটা দেখিয়ে আমরা বুঝতে পারি যে এটা এক ধরনের জৈব অ্যাসিড, তাই না? কারণ COOH দিয়ে মূলত জৈব অ্যাসিডকে বোঝায়। জৈব অ্যাসিডের কার্যকরী মূলক COOH। ওকে, এই কার্যকরী মূলকের সাথে যে কার্বন লাগানো থাকে তাকে বলে আলফা কার্বন। আলফা কার্বন, এটাই আমি লাইনটা পাশে লিখছি, যে কার্যকরী মূলকের সাথে যে কার্বন থাকে সেই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। ওকে, বিটা কার্বনটা তোমার না পড়লেও হবে, তারপরে অনেকে যে জানার আগ্রহ থাকে সেজন্য আমি একটু তোমাকে আইডিয়া দিই। যেমন দেখো এখানে আমি একটা উদাহরণ দিই। সাপোজ ভাই এখানে CH3, CH2, COOH, ঠিক আছে? মনে করো এরকম একটা যৌগ আছে। ওকে, সাপোজ এরকম একটা যৌগ আছে। সবাই খেয়াল করে দেখো, এখানে দেখো ভাই, এটা হচ্ছে কার্যকরী মূলক, তাই না? তাহলে কার্যকরী মূলকের সঙ্গে যেই কার্বনটা লাগানো আছে এই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, আর আলফা কার্বনের পরে যে কার্বনটা থাকে এটাকে বলে বিটা কার্বন। এইভাবে আসলে আমরা আলফা কার্বন, বিটা কার্বন চিনতে পারি। সবাই আমাকে বলো এতটুকু সবাই বুঝছো কিনা? একদম সবাই, সবাই বুঝতে হবে। যতক্ষণ না বুঝলে আমি বুঝাতে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো তো ভাইয়া সুন্দর করে, এই যে আলফা কার্বনের সাথে এমিন মূলকটা লাগানো আছে না? আলফা কার্বন যেটা, এই যে আলফা কার্বনটা, এই আলফা কার্বনের সাথে
সবাই তাকায় দেখো, এই আলফা কার্বন যেটা মানে এটা, এই আলফা কার্বনের সাথে এমিন মূলক লাগানো আছে না? তাহলে আমরা দেখতে পাচ্ছি আলফা কার্বনের সাথে এমিন মূলক যুক্ত আছে, এই জন্য এটাকে বলে আলফা অ্যামাইনো অ্যাসিড। এই জন্য এটাকে বলা হয় আলফা অ্যামাইনো অ্যাসিড। শেষ, আমাদের এই অ্যামাইনো অ্যাসিডের মেইন কনসেপ্ট শেষ। ওকে, আমরা এটাকে বলবো আলফা অ্যামাইনো অ্যাসিড। সবাই ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আরেকটু জটিল একটা জিনিস শিখবো, বাট এটা পড়লেই আমাদের অ্যামাইনো অ্যাসিডের বুঝার বিষয় শেষ হয়ে যাবে। খেয়াল করে দেখো, একটা স্পেশাল স্পেশাল গঠন, স্পেশাল স্পেশাল গঠন, সবাই তাকাও, স্পেশাল গঠনটা পড়বো। এই পৃষ্ঠা না, আমরা অন্য পৃষ্ঠায় পড়ি, তাহলে আবার তুমি পরে নোট দেখলে পরে ঘাবড়ে যাবা। ওকে, খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। স্পেশাল একটা গঠন আমরা দেখবো। এই স্পেশাল গঠনটা দেখার জন্য তোমার কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি না, তুমি আমার দিকে তাকালে বুঝতে পারবে। দেখো, আমরা এখন দেখবো স্পেশাল গঠন। ওকে, স্পেশাল গঠন আমরা চলে দেখবো। খেয়াল করে দেখো সবাই, এটা বিশ্রী লাগতেছে। যাই হোক, খেয়াল করো সবাই, খেয়াল করো। আমরা অ্যামাইনো অ্যাসিড আছি কিভাবে দেখো, একটা কার্বন দিলাম, একটা সি ডাবল এইচ, মুখস্থ হয়ে যাওয়ার কথা সবার। একটা দিলাম এমিন মূলক, এপাশে একটা দিলাম অ্যালকাইল মূলক, এপাশে দিলাম হাইড্রোজেন। শেষ, এটা ছিল আমাদের অ্যামাইনো অ্যাসিড, রাইট? আচ্ছা, জলীয় দ্রবণে কি হয় জানো? জলীয় দ্রবণে যখন পানি থাকে, পানি থাকে, খুব মজার বিষয় তোমরা জানো, এটা একটু আমি মুছে দিই। দেখো, তোমরা জানো এই যে এখানে আমার হাইড্রোজেন লাগানো আছে, রাইট? এটা খেয়াল করে দেখো, জলীয় দ্রবণে দেখা যায় ভাই, এই অক্সিজেন গুলো, আমরা জানি অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ওর ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি। তো অক্সিজেন কি করবে, এখান থেকে ইলেকট্রন গুলোকে, বন্ধনের ইলেকট্রন গুলোকে তার নিজের দিকে বেশি টেনে নিবে। তাহলে অক্সিজেন যদি তার ইলেকট্রন গুলোকে বন্ধনের তার দিকে, বন্ধনের ইলেকট্রন গুলোকে তার দিকে টেনে নেয়, তাহলে এই ইলেকট্রন গুলো চলে যাবে তার মাথার উপরে। দেখো কি হবে কাঠামোটা, দেখো মেয়ে পাশে আঁকি, তাহলে এটা হবে সি ডাবল ও মাইনাস, এই যে, আর এইচ প্লাস আলাদা হয়ে গেল, এইচ প্লাস আলাদা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বন্ধনের ইলেকট্রন গুলোকে অক্সিজেন তার নিজের দিকে টেনে নেবে মাইনাস, আর হাইড্রোজেন তো ইলেকট্রন ছাড়া, ইলেকট্রন বাদ দিয়ে সে হয়ে যাবে এইচ প্লাস। কেমিস্ট্রির এতটুকু তো বুঝো, এটা তো 9-10 ছিল, তাই না? তাহলে খেয়াল করে দেখো, সি ডাবল ও এইচ, এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, হাইড্রোজেনের অনেক কম। এই পার্থক্য এত বেশি যে অক্সিজেন কি করতে পারে, বন্ধনের ইলেকট্রন দুইটাকে, আমরা জানি একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, বন্ধনের ইলেকট্রন গুলোকে তার দিকে বেশি জোরে আকর্ষণ করে, বেশি টেনে নেয়, পরে ইলেকট্রন গুলো তার মাথায়, যে অক্সিজেন মাইনাস হয়ে গেল, আর ইলেকট্রন গুলো যেহেতু অক্সিজেন পেয়ে গেছে, হাইড্রোজেন ইলেকট্রন ছাড়া, ইলেকট্রন বিহীন এইচ প্লাসে পরিণত হয়। এটা বুঝছো কিনা বলো তো? আচ্ছা, এটা বুঝলে খুবই সুন্দর। এখন দেখো, এই যে এমিন মূলকটা আছে, এটার দিকে তাকাও, এমিন মূলক, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও। এমিন মূলকের আমরা সবাই জানি নাইট্রোজেনের উপরে আছে মুক্ত জোড় ইলেকট্রন। নাইট্রোজেনের উপরে কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন। এখন নাইট্রোজেন ভাবে কি, কি রে, আমার তো ইলেকট্রন আছে দুইটা, আর হাইড্রোজেন, ওর তো ইলেকট্রন নাই, ওরে আমি রিসিভ করি, এই এইচ প্লাসটা ও রিসিভ করবে। তাহলে কি হবে দেখো, কাঠামোটা কি দাঁড়াচ্ছে, সবাই তাকাও, এখানে যা আছে তা উপরের গুলো বারবার আমি লিখতেছি। দেখো, এই এন এইচ, ওর দুইটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে, হাইড্রোজেনটাকে ওর সাথে নিয়ে নিবে, তাহলে NH3 প্লাস। বুঝা গেছে? NH3 প্লাস, এই যে এইচ প্লাসটা এসে ওর সাথে বন্ধন তৈরি করছে, NH3 প্লাস। ক্লিয়ার ভাই? সি ডাবল ও মাইনাস আর NH3 প্লাস। তাহলে খেয়াল করে দেখো, আমরা আসলে যখন কেমিস্ট্রি পড়তাম, কেমিস্ট্রির মধ্যে আমরা দেখছি কি, কোন একটা অ্যানায়ন দেখছি, রাইট? কোন একটা অ্যানায়ন মানে আমরা জানি যার উপরে মাইনাস চার্জ থাকে তাকে আমরা বলি অ্যানায়ন, যার উপরে পজিটিভ চার্জ থাকে তাকে আমরা বলি ক্যাটায়ন, তাই না? এটা তো আমরা নর্মালি বলি। কিন্তু দেখো এখানে নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ দুইটাই আছে। এটা কি বলবা? একটা যৌগের মধ্যে নেগেটিভও আছে, পজিটিভও আছে, অ্যানায়ন এবং ক্যাটায়ন দুইটা একসাথে। এই ধরনের আয়নকে বলা হয় জুইটার আয়ন। জুইটার আয়ন, এটা কেমিস্ট্রির পড়া।
কিন্তু এখানে কাজে লাগতেছে। তো তোমরা যারা কেমিস্ট্রিতে পারো নাই, কেমিস্ট্রি পড়ো নাই, এটা তোমরা ইনশাল্লাহ পরবর্তীতে যখন যে কেউ তোমাকে কেমিস্ট্রিতে এটা পড়াবে তখন তুমি অনায়াসে পারবা। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা আমরা দেখতে পাচ্ছি, এই কাঠামোটাকে আমরা বলবো জুইটার আয়ন। এটাই হচ্ছে সেই জুইটার আয়ন। আমরা দেখতে পাইলাম অ্যামাইনো অ্যাসিড জুইটার আয়ন তৈরি করে, এবং তোমাদেরকে ভাই বুঝাই দিছি। সবাই বলো এটা ক্লিয়ার কিনা, সবাই, ইচ এন্ড এভরিওয়ান, সবাই বলো এটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমি ইনশাল্লাহ সামনে আগাবো, না ক্লিয়ার হলে বুঝাবো। ওকে, তাহলে খেয়াল করে দেখো, রিক্যাপ করে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি ভাই। দেখো খুব ইজি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড, এটা আমাদের অ্যামাইনো অ্যাসিডের কাঠামো, ভেরি গুড। এখানে যে COOH আছে, এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন, আমরা জানি একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, অক্সিজেন কি করবে, বন্ধনের ইলেকট্রন গুলোকে ওর নিজের দিকে টানবে। টানার কারণে এই ইলেকট্রন গুলো তার মাথার উপর চলে গেল, এই যে অক্সিজেনের দিকে চলে আসলো। অক্সিজেনের দিকে চলে আসার কারণে H+, হাইড্রোজেনটা প্লাস হিসেবে আলাদা হয়ে গেছে। প্লাস কেন? কারণ এখানে যে ইলেকট্রন গুলো ছিল সবগুলো নিয়ে গেছে অক্সিজেন। হাইড্রোজেন ইলেকট্রন হারিয়ে, ইলেকট্রন লস করে প্লাস হয়েছে। আমরা জানি ইলেকট্রন হারাইলে প্লাস চার্জ, ইলেকট্রন হারিয়ে প্লাস চার্জ হয়েছে। এই H+টা এখন কার সাথে যুক্ত হবে? এই যে এমিন মূলকটা আছে, আমরা জানি নাইট্রোজেনের উপরে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই এক জোড়া। নাইট্রোজেনের কিন্তু এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো এই মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে সে H+টাকে গ্রহণ করবে। কারণ কি, ইলেকট্রনের কিন্তু পজিটিভের প্রতি আকর্ষণ আছে। এই যে দেখো, মুক্ত জোড় ইলেকট্রন মানে কি, মাইনাস চার্জ, পজিটিভ মানে পজিটিভ চার্জ। সো দুইটা আকর্ষণ করার কারণে এটা NH3+ হয়ে যাবে। যে H+টা ওর সঙ্গে যুক্ত হলে কি হবে, আগে হাইড্রোজেন ছিল দুইটা, নতুন আরেকটা যুক্ত হয়েছে, তিনটা হবে। প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, শেষ। একই সাথে প্লাস চার্জ মাইনাস চার্জ দুইটাই আছে। যখন এরকম কোন যৌগে একই সাথে প্লাস এবং মাইনাস দুইটাই থাকবে, আমরা এটাকে বলি জুইটার আয়ন। আমরা এটাকে কি বলি, জুইটার আয়ন। তাহলে এই যে আমি পাশে লিখে দিচ্ছি, জুইটার আয়ন মানে হচ্ছে একই সাথে অ্যানায়ন এবং একই সাথে ক্যাটায়ন, দুইটা আয়ন একই যৌগের মধ্যে আছে, এই ধরনের কাঠামোকে আমরা বলবো জুইটার আয়ন। ওকে, সবাই বুঝছো কিনা আমাকে জানাও, সবাই ক্লিয়ার কিনা জুইটার আয়নটা। তাহলে ইনশাল্লাহ আমরা ধরতে পারবো যে আমরা কোন লেভেলে আছি এবং আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। ক্লিয়ার? নাইমা একটা প্রশ্ন করেছে, আয়নিক যৌগ কি জুইটার আয়ন? না নাইমা, আয়নিক যৌগ, হ্যাঁ, যৌগ কখনো আয়ন হয় না, বুঝছো? এটা আলাদা কাঠামো। হ্যাঁ, যৌগ, আয়নিক যৌগ যখন হবে, আয়নিক যৌগ কখনো জুইটার আয়ন হবে না। আয়নিক যৌগ আয়নিক কাঠামো, ঠিক আছে? আয়নিক যৌগ আয়নিক, আয়নিক যৌগ মানে কি, প্লাস এবং মাইনাস একসাথে মিলে বন্ধন তৈরি করে, ওটাকে আমরা বলি আয়নিক বন্ধন। এখানে প্লাস এবং মাইনাস তারা কি কোনো বন্ধন তৈরি করছে? যে এদের মধ্যে কি কোনো বন্ধন আছে, যে ভাই এদের সাথে এটা কি কোনো বন্ধন হয়েছে? বন্ধন হয়েছে? বন্ধন হয় নাই, জাস্ট দুইটা আয়ন হিসেবে অবস্থান করছে। এই জন্য আমরা এটাকে বলবো জুইটার আয়ন। আর আয়নিক যৌগের বেলা কি হয়, আয়নিক যৌগ তুমি জানো, আয়নিক যৌগ হচ্ছে এরকম, আয়নিক যৌগ ধরো এরকম সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, তাই না? তো এখানে তারা মিলে একটা বন্ধন তৈরি করে, এটার নাম হচ্ছে আয়নিক বন্ধন। তো এই জন্য এটা জুইটার আয়ন কেন হবে, এটা দুইটা ভিন্ন আয়ন এসে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে একটা বন্ধন হয়েছে। এখানে দেখো একই যৌগের মধ্যে দুইটা আয়ন আছে, কিন্তু তারা কিন্তু কোনো বন্ধন তৈরি করে নাই, করছে? তো এটা আয়নিক বন্ধন তো নাই। আয়নিক বন্ধন না থাকলে কখনো আয়নিক যৌগ হবে না। তো এটা জুইটার আয়ন আলাদা একটা কনসেপ্ট, আর এটা হচ্ছে আয়নিক যৌগের আয়নিক বন্ধন। খুব ভালো প্রশ্ন অ্যারেঞ্জ করা, খুবই ভালো। ক্লিয়ার সবাই? ইনশাল্লাহ বুঝতে পারছে সবাই। এখন আমরা ছটপট করে আমরা খুব সুন্দরভাবে
আমরা অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো দেখবো, এগুলো আমরা জাস্ট সুন্দর করে বুঝবো প্রত্যেকটা। দেখো আমার টাইপিস্ট হচ্ছে খুবই একটু কিপটা টাইপের, বুঝছো? কিপটা টাইপের কেন? 10টা পয়েন্ট সে এখানে এক পৃষ্ঠা লিখছে, মানে ওর ইচ্ছা করে না। আমি ও ইচ্ছা করলে কি 5টা পয়েন্ট লিখে 5টা পৃষ্ঠা লিখতে পারতো, হলে হ্যাঁ একটু বড় বড় হইতো। ও একটু কিপটা টাইপের, ও একটু খরচ করতে কম চায়। যদি এর কোনো খরচ হইতো না, কিন্তু তাও 10টা পয়েন্ট এখানে লিখছে, এটা মজা পায় লিখে। এবং আমার মনে হয় তোমরা এখান থেকে বুঝবা ইনশাল্লাহ। খেয়াল করে দেখো ভাই, আমি তোমাকে সুন্দর করে এখন ইনশাল্লাহ পড়াবো, ঠিক আছে? খেয়াল করে দেখো। এটা পড়ানোর আগে আমি তোমাকে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই। খেয়াল করে দেখো, তোমাদেরকে ভাই একটু আগে বলছিলাম অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কয়টা মূলক আছে? 2টা মূলক, তাই না? COOH, এটা কি অ্যাসিড, তাই না? এটার আরেকটা নাম সবাই লিখে রাখো, কার্বক্সিল মূলক। কার্বক্সিল, কার্বক্সিল মূলক, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। কার্বক্সিল মূলক এটাই মূলত জৈব অ্যাসিডকে নির্দেশ করে। এটা মূলত জৈব অ্যাসিডকে নির্দেশ করে। ওকে, আচ্ছা। আর এমিন মূলক যেটা, এটা তোমরা সবাই জানো, এমিন মূলক। এমিন মূলক, এটা মানে এমিন মূলক। এবং এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো, এমিনের উপরে তোমরা জানো নাইট্রোজেনের উপরে মুক্ত জোড় ইলেকট্রন আছে। হ্যাঁ, তোমরা ইনশাল্লাহ কেমিস্ট্রিতে পড়বা, যাদের এরকম মুক্ত জোড় ইলেকট্রন আছে ওরা চাইলেই কিন্তু আরেকজনকে তার এই মুক্ত জোড় ইলেকট্রন গুলো দিতে পারে, তাই না? ইলেকট্রন দান করার ক্ষমতা আছে। যাদের এরকম ইলেকট্রন দান করার ক্ষমতা থাকে ওদেরকে বলা হয় ক্ষার। তাহলে মনে রাখবা, আজকে থেকে ইনশাল্লাহ ভুলার সুযোগ নাই। যেহেতু নাইট্রোজেনের উপরে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাহলে এমিন মূলকটা আসলে কোন ধরনের? এটা আসলে ক্ষারধর্মী। ক্ষারধর্মী, ঠিক আছে? এমিন মূলক হচ্ছে ক্ষারধর্মী। এবং এই জন্যই তোমরা অধ্যায় 1-এ পড়ছিলাম, মনে আছে? নাইট্রোজেন বেস। কেন নাইট্রোজেন বেস? বেস কেন বেস বলা হয়? কারণ ওগুলোতে নাইট্রোজেন আছে। আর নাইট্রোজেনের উপরে যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন আছে, এরা ইলেকট্রন দান করতে পারে, এই কারণে ওগুলো হয়ে গেছে ক্ষারধর্মী। ওই যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, তোমরা পড়ে আসছো অধ্যায় 1-এ। নাইট্রোজেন বেস, ঠিক আছে? এই জন্য নাইট্রোজেন বেস। নাইট্রোজেন মানে হচ্ছে ওর উপরে মুক্ত জোড় ইলেকট্রন আছে, সো ইট ক্যান গিভ ইলেকট্রন টু আদার। ওকে, এটা ইলেকট্রন গুলো অন্যকে দান করতে পারে, শেয়ার করতে পারে। শেয়ার না, অ্যাকচুয়ালি দান করতে পারে। তো যারা ইলেকট্রন দান করে ওরা আসলে ক্ষারধর্মী হয়, ঠিক আছে? ক্লিয়ার? আর যারা ইলেকট্রন গ্রহণ করে ওরা হয় অম্লধর্মী। এটাকে বলা হয় লুইস তত্ত্ব। এটাও কেমিস্ট্রি তত্ত্ব, এটাকে বলে লুইস তত্ত্ব। ঠিক আছে? তোমরা লুইস তত্ত্ব পারো? লুইস তত্ত্ব পারো? তোমাদেরকে ইনশাল্লাহ আমি লুইস তত্ত্ব পড়াই দিচ্ছি, সবাই একটু তাকায় দেখো। আচ্ছা, এটা একটু সবুজ কালার হয়ে গেছে বোর্ড, না? ওকে, খেয়াল করে দেখো, লুইস তত্ত্বটা একটু পড়াই দিই তোমাদেরকে। সবাই তাকাও, লুইস তত্ত্ব। কারণ এগুলো বুঝতে গেলে তোমার কেমিস্ট্রি পড়তে ভালো লাগবে, আর ইনশাল্লাহ এই কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো, লুইস তত্ত্ব হচ্ছে ইলেকট্রনের উপর ভিত্তি করে, ইলেকট্রনের উপর ভিত্তি করে এই লুইস তত্ত্বটা দাঁড়ায় আছে। তো যদি পরীক্ষা আসে ইলেকট্রন নিয়ে কাজ করছে, ইলেকট্রনের তত্ত্বটা কে দিচ্ছে? বিজ্ঞানী লুইস। এবং তত্ত্বটা হচ্ছে লুইস তত্ত্ব। সেটা কি দেখো, লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড কারা? লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড কারা, ক্ষার কারা? লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হচ্ছে যারা যারা ইলেকট্রন গ্রহণ করে, যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড। লুইস তত্ত্ব অনুযায়ী অ্যাসিড কি করে? ইলেকট্রন গ্রহণ করে। আর ক্ষার হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, একজোড়া ইলেকট্রন ত্যাগ করে, একজোড়া ইলেকট্রন ত্যাগ করে। তো যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করে, যারা একজোড়া ইলেকট্রন ত্যাগ করে, এদেরকে আমরা বলবো ক্ষার। সিম্পল কনসেপ্টে এটাই এনাফ। তাহলে এবার দেখো তো, তুমি পরীক্ষার হলে ভুলে যেতে পারো ভাই কি পড়াইছে। এই জন্য এটা মনে রাখার টেকনিক হচ্ছে, দেখো তোমরা সবাই জানো এসিডের কাজ কি? সবাই জানো এসিড হচ্ছে মূলত প্রোটন দান করে, তাই না? প্রোটন দান করে। যারা H+ দান করে তারাই হচ্ছে এসিড। যারা দ্রবণে H+ দেয় তারাই হচ্ছে এসিড। তাহলে দেখো H+, H+ যদি দান করে, ছেড়ে দেয়, ইলেকট্রন কি করবে? উল্টা, প্লাসের উল্টা হচ্ছে মাইনাস। তাহলে H+ যদি দান করে, ইলেকট্রন গ্রহণ করবে। জাস্ট উল্টা ভাবে মনে রাখবা, তাইলে আর ভুল হবে না। ঠিক আছে? জাস্ট উল্টা ভাবে মনে রাখবা, তাইলে ইনশাল্লাহ ভুল হবে না। একইভাবে ক্ষার কারা? যারা একজোড়া ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করা মানে কিন্তু তোমরা জানো, ইলেকট্রন যদি ত্যাগ করে, ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রনের উল্টা হচ্ছে H+, তাই না? প্লাস হলো ইলেকট্রনের উল্টা। ইলেকট্রন ত্যাগ করা মানে H+ গ্রহণ করা। এই যে H+ গ্রহণ করে। এই যে তোমরা তাহলে ইনশাল্লাহ একই সাথে তোমাদের 2টা তত্ত্ব হয়ে গেছে। এটাকে বলা হয় ইলেকট্রন, এটাকে বলে লুইস তত্ত্ব। আর প্রোটনের এই তত্ত্বটাকে বলা হয় ব্রনস্টেড লাউরি তত্ত্ব। এটাও একটা তত্ত্ব। তোমাদেরকে আমি একই সাথে 2টা তত্ত্ব পড়াই ফেললাম। একই সাথে 2টা তত্ত্ব পড়াই ফেললাম। এসিডের 2টা তত্ত্ব আছে, 3টা তত্ত্ব।
তো এটা এই দুইটা শেষ। আর আরেকটা তত্ত্ব আছে, এটা তোমরা পরে কেমিস্ট্রিতে পড়বা, এটা আগেই তোমরা পারো, এটা আগেই পারো, এটা আমি এখন যাচ্ছি না, আমি কেমিস্ট্রি পড়াচ্ছি না। তাহলে ব্রনস্টেড লাউরি তত্ত্ব হচ্ছে এটা, যে যখন তুমি এই এসিড এবং ক্ষারের ব্যাখ্যাটা প্রোটন দিয়ে দিবে, হ্যাঁ, যখন তুমি প্রোটনকে কেন্দ্র করে ব্যাখ্যাটা দিবে, এটা হয়ে যাবে ব্রনস্টেড লাউরি তত্ত্ব। যখন তুমি ইলেকট্রনকে কেন্দ্র করে ব্যাখ্যা দিবে, তখন সেটা হয়ে যাবে লুইস তত্ত্ব। এই হচ্ছে দুইটা তত্ত্ব, ঠিক আছে? তো এখন দেখো তো ইলেকট্রন ত্যাগ করবে কারা? এই যে দেখুন NH3, দেখো ভাই এর উপরে কিন্তু মুক্ত যে ইলেকট্রন আছে, তো চাইলেই কিন্তু ইলেকট্রন দান করতে পারে, ত্যাগ করতে পারে। ত্যাগ ত্যাগ না লিখে তুমি ওয়ার্ডটা দান লিখো, তাহলে সুন্দর লাগে আর কি। ত্যাগ করলে একটু কেমন কেমন যেন খারাপ খারাপ লাগে, দান লিখলে ভালো। তাহলে এই যে দেখো এক জোড়া ইলেকট্রন সে দান করে দিচ্ছে, ত্যাগ করে দিচ্ছে, এই জন্য তাকে আমরা বলবো ক্ষার। বুঝা গেছে? তাহলে এই যে এমিন মূলক যদি বলি, তাহলে এখন এমিন মূলক আছে আমাদের, এই যে এমিন মূলক, তো ওর উপর তো মুক্ত জোড়া ইলেকট্রন আছে, তাহলে সে কি হবে? সে ডেফিনেটলি ক্ষারধর্মী। এটা বোঝানোর জন্য তোমাকে আমি কেমিস্ট্রির খুব সুন্দর কিছু কনসেপ্ট দেখাই দিলাম। কেমিস্ট্রি বুঝছো? বুঝছো কেমিস্ট্রি? মাঝে মধ্যে ইনশাল্লাহ তোমাদেরকে আমি কেমিস্ট্রি পড়াবো। বুঝতে পারছো তো? আচ্ছা চলো আমরা তাহলে এখন একটু দেখি যেটা পড়াচ্ছিলাম। এই যে এমিন মূলক হচ্ছে ক্ষারধর্মী, ঠিক আছে? এটা বোঝানোর জন্য অনেক কিছু বললাম। ওকে ফাইন, চলো ভাই আমরা একটু সামনের দিকে যাই। এখন আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি। খুবই ছোট ছোট বৈশিষ্ট্য, খুবই ইজি ইজি বৈশিষ্ট্য। দেখো লেখা আছে অ্যামাইনো অ্যাসিড সাধারণত পানিতে দ্রবণীয়। পানিতে দ্রবণীয় তো অবশ্যই হবে, কেন? ওই যে একটা প্লাস প্লাস মাইনাস দুই ধরনের আয়নই আছে, আমরা জানি। পোলার যদি হয় বা কোনো আয়ন যদি হয়, তার মধ্যে যদি এরকম প্লাস চার্জ বা মাইনাস চার্জ থাকে, সে পানিতে দ্রবণীয় হয়। কেন পানিতে দ্রবণীয় হয়? কেন? এটা কেমিস্ট্রির লজিক। কারণ আমরা সবাই জানি পানি হচ্ছে H2O, মানে হচ্ছে এটা পোলার যৌগ। এটা একটা পোলার যৌগ। পোলার যৌগ মানে কি? পোলার যৌগ মানে তুমি হয়তো বা জানো যে H2O এর মধ্যে H2O এর মধ্যে দেখা যায় এই যে এরকম কাঠামো। অক্সিজেনের যেহেতু তড়িৎ-ঋণাত্মকতা মান বেশি, অক্সিজেন ইলেকট্রন গুলোকে তার দিকে টেনে নেয়, এই জন্য মাইনাস চার্জ তৈরি হয়, এবং হাইড্রোজেনের মধ্যে প্লাস চার্জ তৈরি হয়, ঠিক আছে? কারণ ইলেকট্রন গুলো অক্সিজেন তার দিকে নিয়ে নেয়। আংশিক পোলার টাইপের একটা বিহেভিয়ার। তো এই জন্য এটাকে বলে পোলার যৌগ। বুঝতে পারছো? এবং এটা আরো একটা সুন্দর কনসেপ্ট আছে, ওটা আমি এখন তোমাকে যাচ্ছি না। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে আমরা বের করতে পারি কোনটা পোলার যৌগ কোনটা অপোলার যৌগ। ওটা পরে, এটা আমরা তোমরা কেমিস্ট্রিতে ইনশাল্লাহ শিখবা অধ্যায় 2-এ, ঠিক আছে? 3-এ। আচ্ছা, সো এটা গেল পানিতে দ্রবণীয়। এন্ড অ্যালকোহল তো আর এরকম তোমার আয়ন হয় না, সো এটা অ্যালকোহলে অদ্রবণীয় হবে। খুবই সিম্পল, অ্যালকোহল তো আয়নিত হয় না। অ্যালকোহল কিন্তু মনে রাখবা আয়নিত হয় না। ওকে, ইনশাল্লাহ। এবার দেখো এই অ্যামাইনো অ্যাসিড স্বাধীন, মিষ্টি, তিক্ত, মানে এগুলো রিডিং দিবা, এগুলো কোনো কাজের জিনিস না। গলনাঙ্ক উচ্চ, বর্ণহীন স্ফটিক একটা পদার্থ, কোনো কালার টালার নাই, এবং কিন্তু গলনাঙ্ক অনেক বেশি। এগুলো রিডিং দিবা, এগুলো রিডিং দিবা। এখানে একটু লাইনটা খেয়াল করো, মৃদু অ্যাসিড বা ক্ষারে এরা লবণ সৃষ্টি করে। এই যে লবণ সৃষ্টি করে। দেখো তোমরা কেমিস্ট্রিতে একটা বিক্রিয়া পড়বা, এটা বিক্রিয়াটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। কেমিস্ট্রিতে পড়বা প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কোনটা জানো? প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া হচ্ছে, দেখো ভাই খুব সুন্দর একটা বিক্রিয়া। কোন একটা অ্যাসিডের সাথে, বুঝছো, কোন একটা অ্যাসিডের সাথে তুমি একটা ক্ষার বা বেজ, বাংলায় লিখলাম, ইংলিশে হচ্ছে বেজ, ইংলিশে হচ্ছে বেজ। অ্যাসিডের সাথে তুমি একটা অ্যাসিড বা অ্যাসিডের সাথে ক্ষার বা বেজ বিক্রিয়া করালে সেখানে লবণ এবং পানি তৈরি হয়, এটাকে বলে প্রশমন বিক্রিয়া। লবণ এবং পানি তৈরি হয়, এটাকে বলে প্রশমন বিক্রিয়া। এখন দেখো এই যে আমি বললাম অ্যামাইনো অ্যাসিড, খেয়াল করে দেখো আমি যে মাত্র পড়াচ্ছি, এই যে আমরা পড়াচ্ছি অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, দেখো এটার মধ্যে কিন্তু দুই ধরনের মূলকই আছে, রাইট? অ্যাসিড মূলকও আছে, অ্যামাইনো মানে ক্ষার মূলকও আছে। তো তুমি এটার সাথে অ্যাসিড যোগ করো আর ক্ষার যোগ করো, যেটাই যোগ করো না কেন সেটা লবণ তৈরি করবেই, রাইট? তুমি যদি মনে করো অ্যামাইনো অ্যাসিডের সাথে ক্ষার মিশাইলা, যেহেতু ওর মধ্যে অ্যাসিড মূলকটা আছে, COOH মূলকটা আছে, তো সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে, রাইট? এখন তুমি বলে দেবে না না না, আমি ক্ষার মিশাবো না, আমি ক্ষার মিশাবো না, আমি ক্ষার না মিশাই এটার মধ্যে অ্যাসিড মিশাবো। ওকে, সাপোজ তুমি এখন এটার মধ্যে অ্যাসিড মিশাইলা, অ্যাসিডের সাথে অ্যামাইনো মূলকটা হচ্ছে ক্ষারধর্মী, তাই না? তাহলে অ্যাসিড মিশাইলা, তাহলে অ্যাসিড এবং এই ক্ষারধর্মী অ্যামিন মূলকটা বিক্রিয়া করে লবণ তৈরি করবে। তো তুমি যেটাই করো না কেন লবণ তৈরি হবেই। অ্যামাইনো অ্যাসিডের বেলায় যেহেতু এখানে দুই ধরনের আয়নই আছে, এটার মধ্যে দুইটা টাইপের আয়নই আছে, তোমাকে এটা আমি একটু আগে পরে আসছি। এই যে দেখো দুইটা টাইপের আয়নই আছে, এই যে এটার মধ্যে জৈব অ্যাসিড, অ্যাসিড ধর্মী আয়নও আছে, আবার ক্ষার ধর্মী আয়নও আছে, দুইটা টাইপই আছে।
দুইটা টাইপই আছে। এই জন্য এটার মধ্যে তুমি যেটাই দাও, অ্যাসিড ক্ষার যেটাই মিশাবা, সে লবণ তৈরি করবে। তো এটা তোমরা আশা করি এটা দিয়ে কনফিউশন করবা না। এই যে দেখো লাইনটা লেখা আছে, তুমি অ্যাসিড মিশাও আর ক্ষার মিশাও, ডেফিনেটলি সে লবণ তৈরি করবেই, লবণ সৃষ্টি করবে, যাই মিশাও লবণ সৃষ্টি করবে। এটা নিয়ে অনেকেই প্যাচে পড়ে যায়, আমি প্যাচটা ক্লিয়ার করে দিলাম। এবং তোমরা সবাই পারো, প্রোটিনকে ভাঙলে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো, এটা নিয়ে কোনো ডাউট নাই। প্রোটিনকে ভাঙলে পাবো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের অণুতে একটা COOH মূলক থাকে, পড়াইছি তোমাকে, এবং একই সাথে একটা ক্ষারীয় মূলক, এই যে এমিন মূলক থাকে, সব পড়াইছি, রাইট? পড়াইছি না? কেন ক্ষারীয় মূলক থাকে বুঝছো সবাই? কেন এখানে ক্ষারীয় মূলক থাকে? আচ্ছা মাহাদি, তুমি ওই তোমার কয়েকজন ব্যাটসম্যানকে একটু মজা নিচ্ছ। ও লিখছে একটা কমেন্ট, তুমি লিখতেছো কি ট্যালেন্ট, এটা কি ঠিক? মাহাদি তুমি বলো ভাই, আমাকে তুমি জাস্ট বলো। আর তোমার আরেকজন ফ্রেন্ডকে নিয়ে, তোমার ব্যাটসম্যানকে নিয়ে মজা করা কি উচিত? ও কমেন্ট করছে, বা যারা পারে তারা কমেন্ট করতেছে, এটা একটা বেশ ওদের জন্য বেশ ভালো। একটা স্টুডেন্ট যখন কমেন্ট করে, ওর জন্য একটা আনন্দ, সে পারতেছে। তুমি যদি এসে এইভাবে লিখো যে কি ট্যালেন্ট, ও মাগো ওরা বেশি ট্যালেন্ট, ওরা বেশি পারতেছে, কিন্তু উচিত না ভাই। তুমি পারো না, তুমি পারো, তো ইনশাল্লাহ তুমি ভালো করবা। তোমার যদি মনে হয় যে ভাই আমি পারি কিন্তু দেখাতে চাই না, ঠিক আছে, দেখাও না। কাউকে অনুৎসাহিত করো না, হ্যাঁ। তুমি প্রয়োজনে কমেন্ট অফ করে ক্লাস করো। তোমার যখন বোঝার সমস্যা হবে তখন আমাকে বলবো, আমি তো কমেন্ট দেখি। তোমরা যখনই বলো যে ভাই এটা একটা আরেকবার বুঝান, আমি বুঝাচ্ছি, এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু আরেকজনকে তুমি একটু ছোট করো না, ঠিক আছে? এভাবে উপহাস করো না। তাহলে যারা ওই আরেকজন তোমার যে ব্যাচমেট আছে, ও আসলে ক্লাসে কমেন্ট করতে গিয়ে, তার উত্তর দিতে গিয়ে তার স্বাচ্ছন্দ্য বোধ সে হারাই ফেলবে, এবং তখন সে আসলে একটু ক্লাসের মজাটা সে আসলে উপলব্ধি করতে পারবে না, ঠিক আছে? তো এটা একটা খুব ভালো একটা আমাদের অ্যানালাইসিস ক্লাস, আমাদের ক্লাসে একটা ভালো দিক হচ্ছে এখানে সবাই খুব আগ্রহের সাথে তারা রেসপন্স করে, এবং রেসপন্সের কারণে কি হয়, ওদের কনসেন্ট্রেশনও থাকে, ওরা বেশ ভবিষ্যতে ভালো করে বুঝেও, মাইন্ডসেট ফিক্স থাকে ক্লাসের মধ্যে, ঠিক আছে? আমিও ক্লাসে নিয়ে মজা পাই। তো আমি রিকোয়েস্ট করবো যে তুমি নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এই ধরনের কোনো ফ্রেন্ডকে গুতা মারা কমেন্ট করো না ভাই। তোমার গুতা মারা থাকলে আমার গুতা মারার সমস্যা নাই, তুমি আমাকে বলো। আর ইন কেস তোমার যে কোনো কিছু বুঝতে সুবিধা হয়, আমি তো আছি, তোমাদের সবার জন্য আমি আছি, বাট প্লিজ কেউ কাউকে এটা বললো না। ঠিক আছে, চলো আমরা সামনের দিকে যাই। এই যে দেখো, এরপর একটা টপিক আছে, এটা আমি তোমাকে পড়াইছি, দেখো তো 8 নম্বর পয়েন্টটা, অ্যামাইনো অ্যাসিড। এই যে জুইটার আয়ন দেখা যায়, এটা আমি তোমাকে সুন্দর করে পড়াইছি। অ্যামাইনো অ্যাসিডে জুইটার আয়ন দেখা যায়, এবং এটা তোমাদেরকে পড়াইছি। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড কোন ধরনের বন্ধন দিয়ে যুক্ত হয়? পেপটাইড বন্ধন। কোন ধরনের বন্ধনের মাধ্যমে যুক্ত হয়? পেপটাইড বন্ধন। আমি এটা একটু পরে দেখাবো আবার। মানব দেহের, এটা পড়াইছি, অধিকাংশ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। আলফা অ্যামাইনো অ্যাসিড মানে কি সেটা আমি তোমাদেরকে দেখাইছি। আলফা কার্বন কোনটাকে বলে, কেন এটার নাম আলফা অ্যামাইনো অ্যাসিড, সেগুলো আমি তোমাকে দেখাইছি। এবং আমাদের মানুষের ক্ষেত্রে অধিকাংশ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এই ধরনের আলফা অ্যামাইনো অ্যাসিড। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছি। চলে আসি আমরা সামনের দিকে। আমরা এগুলো বুঝতে পারলে এখন আমরা শ্রেণীবিন্যাসে যাব। কিন্তু শ্রেণীবিন্যাসে যাওয়ার আগে আই থিঙ্ক আমাদের একটা জিনিস একটু বোঝা দরকার। আচ্ছা না, প্রোটিনের মধ্যে বুঝবো, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন দেখো, শ্রেণীবিন্যাস এটা আসলে অনেকভাবে করা হয়, অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস অনেক ধরনের, কিন্তু এটা পড়ার আগে আমাকে বুঝতে হবে যে আমাদের আসলে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। আমরা যে শ্রেণীবিন্যাস পড়বো বা যেটাই পড়ি না কেন, এটা পড়ার আগে আমাকে জানতে হবে যে অ্যামাইনো অ্যাসিড আমাদের মানুষের ক্ষেত্রে মোট কয় ধরনের আছে, এটা আগে বুঝতে হবে। মনে রাখবা, অ্যামাইনো অ্যাসিড আছে সর্বমোট 20 ধরনের। সর্বমোট কয় ধরনের? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড। মানবদেহে এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডই বিভিন্ন ভাবে তারা একসাথে হয়ে প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করার সাথে জড়িত। তাহলে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে? উত্তর হলো 20 ধরনের। বুঝা গেছে? সো যারা প্রোটিন তৈরি করে এদেরকে একভাবে ডাকা হয়, যারা যে সকল অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে না ওদেরকে একভাবে ডাকা হয়। তো আমরা এখন এই অ্যামাইনো অ্যাসিড গুলো শ্রেণীবিন্যাস পড়বো, এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডকে কিভাবে ভাগ করা যায়। খেয়াল করে দেখো, মানব দেহের প্রয়োজনীয়তার ভিত্তিতে যে আমাদের কোন অ্যামাইনো অ্যাসিড গুলো লাগবে, কোনগুলো আমাদের দরকার নাই, এটা দেখো। মানব দেহের প্রয়োজনীয়তার ভিত্তিতে দুই প্রকার। মানব দেহের প্রয়োজনীয়তার ভিত্তিতে দুই প্রকার কি কি দেখো, সুন্দর করে তাকায় দেখো। একটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, এটা 5 স্টার টপিক, 5 স্টার MCQ আমাদের সময় মেডিকেলও আসছিল। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় হলে একটা কি হবে উল্টা, অনত্যাবশ্যকীয়, তাই না? অনত্যাবশ্যকীয়, অনত্যাবশ্যকীয়।
অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। বুঝে গেছে ভাই? ওকে, একটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এবার একটু সুন্দর করে ইনশাআল্লাহ তাকাও। অত্যাবশ্যকীয় মানে কি? অত্যাবশ্যকীয় মানে হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে তোমার অবশ্যই অবশ্যই খেতেই হবে। এগুলো তোমার বিভিন্ন খাদ্যের মধ্যে থাকতেই হবে, কারণ এগুলো তোমার বডির ভিতরে অটোমেটিক্যালি সংশ্লেষিত হয় না। এই জন্য এগুলাকে বলে, যেহেতু এগুলো মাস্ট তোমাকে খেতে হবে, বাইরে থেকে শরীরের ভিতরে ঢুকাইতে হবে, এই জন্য এগুলোকে বলে অত্যাবশ্যকীয়, মানে মাস্ট খেতে হবে। এগুলোকে বলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। সংক্ষেপে আমি তোমাকে লিখে দিলাম, এগুলো মাস্ট খেতে হবে। মাস্ট খেতে হবে। দেহের অভ্যন্তরে, দেহের অভ্যন্তরে সংশ্লেষিত হয় না। দেহের অভ্যন্তরে সংশ্লেষিত, দেহের অভ্যন্তরে সংশ্লেষিত হয় না। দেহের অভ্যন্তরে সংশ্লেষিত হয় না, এটাকে মাস্ট তোমার খেতে হবে। এই জন্য এটাকে বলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, মাস্ট খেতে হবে। আর এগুলা দেহের অভ্যন্তরে সংশ্লেষিত হয়, এই জন্য এগুলো খাওয়ার দরকার নাই, এই জন্য বলছে অনত্যাবশ্যকীয়। ঠিক আছে? এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আছে সর্বমোট 9টা, আর ওটা আছে 11টা। এই সব মিলে হচ্ছে 20 ধরনের। ঠিক আছে? 9 যোগ 11 ইকুয়ালস টু 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড। ওকে, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড, এই হচ্ছে হিসাব। ঠিক আছে? তাহলে আমাদের পড়তে হবে মাস্ট মাস্ট যে এই অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলা কারা আছে, এদের নাম মুখস্থ করতে হবে। এদের নাম মুখস্থ করার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করব। সবাই এই টেকনিকটা খেয়াল করে দেখো। আমরা মনে রাখবো কি জানো? তোমরা ওই এমটিভি আছে, এমটিভি চ্যানেলের নাম এভাবে মনে রাখবা, এমটিভি, এমটিভি পিল, পিল মানে ওষুধ, এই যে এমটিভি পিল, এই অক্ষরগুলা দিয়ে আমরা মনে রাখবো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। ওকে, ওকে, ইনশাল্লাহ খেয়াল করে দেখো। তো আমরা বেসিক্যালি পড়তেছি 9টা অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, এবং এটা মনে রাখার টেকনিক আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ এটা ফলো করলেই তোমার এটা হয়ে যাবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তোমাকে কিন্তু আমি সব মুখস্থ করতে বলি না, আমি অনেকক্ষণ পরে মনে হয় আসছি একটা মুখস্থ করার টপিকে। তো যেটা মাস্ট মুখস্থ করতে হবে আমি সেটা বলে দিচ্ছি, বুঝে গেছে? এটা মাস্ট। আচ্ছা চলো, এটা আগে ছিল 8টা, বুঝছো? আগের বই ছিল 8টা, এখনকার বইয়ে 9টা আছে। তোমাদের হাসান স্যারের বইয়ে কয়টা আছে একটু ভাইয়াকে জানাইও, যারা লাইভে আছো তো একটু জানাও। তোমাদের হাসান স্যারের বইয়ে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা আছে বর্তমানে? 8টা আছে নাকি 9টা আছে? আগে 8টা ছিল, এখন আমি দেখতে পাচ্ছি নতুন সিস্টেমে 9টা লিখছে। আমাকে একটু জানাও যে ওয়েদার ইট ইজ রাইট অর রং, যে 8টা আছে তোমাদের হাসান স্যারের বই কি 8টা আছে নাকি 9টা আছে? এটা একটু জানাও। তোমাদের সবার কাছে আবুল হাসান স্যারের বই হয়তো বা থাকার কথা, না থাকলে সমস্যা নেই, যার কাছে আছে সে একটু জানাও। কমেন্ট দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। 8টা, আচ্ছা হাসান স্যারের বই 8টা আছে না মাহমুদ? ওকে, 8টা আছে। তাহলে তোমরা হাসান স্যারের বইটাই ফলো করো। হ্যাঁ, তাহলে আমি একটু লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি আজিবুর রহমান স্যারের বই। আজিবুর স্যারের বইয়ে 9টা দেয়া আছে। আর হাসান স্যারের বই, যেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফলো করি, হাসান স্যারের বই দেয়া আছে 8টা। তাহলে আমরা 8টা নামই পড়বো আগে। হ্যাঁ, এখানে 8টা নামই আছে। ওকে, 8টা নামই আছে, খেয়াল করে দেখো সবাই। এম মানে মেথিওনিন, সবাই সুন্দর করে লিখো নামগুলা। এম মানে মেথিওনিন। টি দিয়ে 2টা, একটা হচ্ছে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান, আর একটা ইংলিশে টি দিয়ে থ্রিওনিন, থ্রিওনিন। প্রথম দিকে পড়তে অনেক কঠিন হবে, অনেক কষ্ট লাগবে, কিন্তু কয়েকবার করে পড়লে নামের প্রথম অক্ষরগুলো মনে থাকবে, তাতে ইনশাল্লাহ এনাফ। ঠিক আছে? কয়েকবার করে পড়লে নামের প্রথম অক্ষরগুলো মনে থাকবে, তাতে ইনশাল্লাহ এনাফ। বুঝতে পেরেছো? কয়েকবার করে পড়লে নামের প্রথম অক্ষরগুলো মনে থাকবে, ইনশাল্লাহ তাতেই এনাফ। ওকে, এটাও টি দিয়েই। আচ্ছা, এরপর আসি, এরপরে দেখো ভিতে হচ্ছে ভেলিন, ভিতে হচ্ছে ভেলিন। এটা এমসিকিউতে আসে। হ্যাঁ, নিচে কোনটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়, এভাবে আসে। তুমি যদি ছন্দটা পারো তখন তুমি ইজিলি প্রথম অক্ষরগুলো ধরলেই তো অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, পি দিয়ে হচ্ছে ফিনাইল, পিতে ফিনাইল, ফিনাইল, ফিনাইল অ্যালানিন,
ফিনাইল অ্যালানিন। আই দিয়ে হচ্ছে আইসো আইসোলিউসিন। আইসোলিউসিন। এল দিয়ে হচ্ছে লিওসিন। লিওসিন। আরেকটা এল দিয়ে হচ্ছে লাইসিন। এই যে এমটিভি পিল, এটা দিয়ে ইনশাল্লাহ মনে রাখবো অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড গুলো। 8টা নাম আমার হয়ে গেছে। রিফা একটা ভালো প্রশ্ন করছিস যে রাইটার ওয়াইজ সংখ্যা বাড়ে কমে, এক্ষেত্রে আমরা কোনটা উত্তর দিব? আমরা ইনশাল্লাহ এইসব ক্ষেত্রে উত্তর ধরবো হচ্ছে হাসান স্যারের বইটা। আমি এই জন্য হাসান স্যারের বই যেটা আছে এটাই তোমাদেরকে এখন পড়তে বললাম, বুঝতে পেরেছো? আমরা এক্ষেত্রে হাসান স্যারের বইটাকেই আমরা প্রাধান্য দিয়ে পড়বো, এবং সাধারণত যেগুলো এরকম বেশি পার্থক্য থাকে সংখ্যা, ওগুলো পরীক্ষায় এমসিকিউতে আসে না। হ্যাঁ, কিন্তু এটা এত বেশি ইম্পর্টেন্ট যেটা আসার মতো চান্স অনেক বেশি, এই জন্য এটা আমরা হাসান স্যারের বই থেকে পড়বো। কারণ আমাদের ইউজুয়ালি হাসান স্যারের বই, তোমরা যে বইটা কিনো এটাই হচ্ছে আমাদের মূল বই। ঠিক আছে? তাহলে এই নামগুলো কঠিন, কিন্তু ইনশাল্লাহ পড়তে পড়তে তোমার ক্লিয়ার হবে। এমটিভিপি, এম দিয়ে কি মেথিওনিন, টি দিয়ে ট্রিপ্টোফ্যান থ্রিওনিন, ভিতে ভেলিন, পিতে ফিনাইল অ্যালানিন, আইতে আইসোলিউসিন, এল দিয়ে লিউসিন, এল দিয়ে লাইসিন। এই নামগুলো 5-6 বার করে ইনশাল্লাহ পড়বা, মুখস্থ করার দরকার নাই, 5-6 বার রিডিং দিবা, কিন্তু এই সূত্রটা শর্টকাটটা ইনশাল্লাহ মাস্ট মুখস্থ করবা, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? একটা হচ্ছে এমটিভি আর একটা হচ্ছে পিল। এই শর্টকাটটা বারবার মুখস্থ করবা, তাতে ইনশাল্লাহ হবে। আর নামগুলো কয়েকবার রিডিং দিবা, মুখস্থ করবা না, অটোমেটিক্যালি পড়া হবে। বুঝছো? এটা মুখস্থ করার দরকার নেই, একসময় অটোমেটিক্যালি মুখস্থ হবে। আমি যেভাবে বলছি ভাবে ইনশাল্লাহ আগাও, একসময় অটোমেটিক্যালি মুখস্থ হবে এটা। ঠিক আছে? জি ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাই। এবার আসি রাসায়নিক গঠনের ভিত্তিতে। খুবই সুন্দর একটা টপিক এটা, খুবই মজাদার একটা বিষয়। আচ্ছা, খেয়াল করে দেখো, তোমাদেরকে ভাইয়া যখন অ্যামাইনো অ্যাসিডের গঠন পড়েছিলাম, এরকম ছিল না? আর সি, সি ডাবল এইচ, এখানে ছিল NH2, এখানে ছিল হাইড্রোজেন। তাহলে এখানে রাসায়নিক গঠনের ভিত্তিতে পার্থক্য কোন দিকে হবে বলো? কোন জায়গায়? এটা তো ফিক্সড। কার্বন তো কার্বন ফিক্সড, হাইড্রোজেনের জায়গায় ফিক্সড, NH2 তো চেঞ্জ করার সুযোগ নাই, এটাও চেঞ্জ করার সুযোগ নাই। তোমাদেরকে ভাইয়া কয়েকবার বলছি এখন এটা কাজে লাগবে, বলছিলাম যে এইটা পরিবর্তন করা যেতে পারে। তুমি এখানে বিভিন্ন জিনিস বসাতে পারবা, 2 কার্বন 5 কার্বন বিভিন্ন জিনিস বসায় এটাকে পরিবর্তন করে তুমি ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবা। এখন এটা কাজে লাগবে রাসায়নিক গঠনের ভিত্তিতে। খেয়াল করে দেখো, এইটা যদি অ্যালকাইল মূলক হয় তাকে আমরা বলি এলিফেটিক অ্যামাইনো অ্যাসিড। এলিফেটিক অ্যামাইনো অ্যাসিড। এলিফেটিক অ্যামাইনো অ্যাসিড তোমরা জৈব যৌগের বেলায় পড়বা, এই ধরনের যৌগকে বলা হয় এলিফেটিক যৌগ, যাদের মধ্যে এরকম নর্মাল কাঠামো থাকবে, অ্যালকাইল মূলক থাকবে, এদেরকে আমরা বলবো এলিফেটিক অ্যামাইনো অ্যাসিড। আর যখন এখানে আর এর জায়গায় বেনজিন থাকবে, বেনজিন, এটাকে বলে বেনজিন। তোমরা বেনজিন চিনো না? 9 পড়ছো, এটা বলে বেনজিন। যখন এলিফেটিক কাঠামোর জায়গায় বেনজিন থাকবে, তখন আমরা তাকে বলবো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। এটা জাস্ট বুঝলে হবে, এটা জাস্ট বুঝলেই হবে। হ্যাঁ, এটা সিকিউতে আসে না, এটা জাস্ট বুঝলেই হবে। এমসিকিউতে যেন লিখতে পারো যদি ইনকেস আসে, বুঝলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে এলিফেটিক হচ্ছে নরমাল, এটা হচ্ছে এলিফেটিক অ্যামাইনো অ্যাসিড। যখন বেনজিন মূলক থাকবে তখন আমরা তাকে বলবো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। এই যে আর এর জায়গায় বেনজিনটা লাগানো আছে মনে করো, বা বেনজিনের মতো কাঠামো লাগানো আছে, এরকম চক্রাকার কাঠামোগুলো লাগানো আছে, তখন আমরা তাকে বলবো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। আর যদি এর মধ্যে দুইটাই থাকে তখন আমরা তাকে বলবো হেটারোসাইক্লিক। হেটারো মানে ভিন্ন, ভিন্ন দুইটা কাঠামো আছে, তখন আমরা তাকে বলবো হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। যখন দুইটাই থাকবে, এটা কখন বলবো? যখন দুইটাই থাকবে, দুইটাই থাকবে একসাথে, দুইটাই থাকবে বলতে 1 এবং 2 যখন দুইটাই থাকবে তখন আমরা এটাকে বলবো এই যে হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। ওকে? তাহলে আমাদের এইটার উপর ভিত্তি করে নামকরণটা পার্থক্য হচ্ছে। যদি এটা নর্মাল, এটা যা লিখছি তাই, তাহলে আমরা এলিফেটিক, ওকে ফাইন, এটা এলিফেটিক, ওকে ফাইন। যদি এমন হয় যে না, বেনজিন মূলক আছে, বেনজিন, এই যে বেনজাইল মূলক, বেনজিন অ্যারোমেটিক যৌগ আছে, তখন আমরা তাকে বলবো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। আর যদি দুইটাই থাকে, দুইটা একসাথে থাকে, 1 এবং 2 দুইটা একসাথে থাকে, তাকে আমরা বলবো হেটারো। হেটারো মানে ভিন্ন, হেটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, যেটা ভিন্ন কাঠামো আছে, এলিফেটিকও আছে অ্যারোমেটিকও আছে, এটাকে আমরা বলবো হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। সবাই বলো ক্লিয়ার কিনা?
ও এসএসসি ছিল, তাহলে তো ভালোই, তাহলে ইনশাল্লাহ ভালো। ওকে। হুম। বাচ্চাদের জন্য 10টা, এটা পড়বো ইনশাল্লাহ, আমরা এটা পড়বো। ঠিক আছে, কেমিস্ট্রি ছিল, তাহলে তো ভালোই। তাহলে তো ইনশাল্লাহ তোমাদের এটা বুঝতে আরো ইজি হবে, আরো ইজি হবে। বাচ্চাদের 2টা ধরা হয়, আর্জেন্টিন হিস্ট্রি, তো এই জন্যই পার্থক্য হয়। যাক ইনশাল্লাহ পড়বো আমরা এটা পরে, সমস্যা নেই। তো ক্লিয়ার? আমরা আগে জিনিসগুলো, মেইন জিনিসগুলো পড়বো, তারপর ব্যতিক্রমে আস্তে আস্তে আগাবো। ওকে, তাহলে ইনশাল্লাহ এটা ক্লিয়ার কিনা বলো, সবাই বলো ক্লিয়ার। হ্যাঁ, বাচ্চা 10টা। রাইট, রাইট, এবার 10টা। বাচ্চাদের অত্যাবশ্যক অ্যামিনো 10টা। আর্জিনিন এবং হিস্টিডিন বাড়তি, কিন্তু এটা আমরা এখন পড়বো না, এটা আমরা একটু পরে। প্রথম ক্লাসে আমরা মেন জিনিস পড়বো, তারপর আমরা এক্সট্রা ইনপুট দিব। আমি যদি তোমাকে এটাতেই ইনপুট দিতে যাই, তখন তোমার প্যাচ লেগে যাবে, কারণ তুমি এই ওয়ার্ডগুলো আজকে প্রথম শুনছো। তো আজকে অন্তপক্ষে তুমি ওয়ার্ডগুলো মাথার মধ্যে প্রসেসিং করো, তারপর আমি এর মধ্যে অ্যাড অন করবো। কিছু আমরা বিরল অ্যামিনো অ্যাসিড পড়াবো, কিছু বাচ্চাদের জন্য স্পেশাল পড়াবো, হ্যাঁ সেগুলো পরে, কিন্তু আগে এগুলো মাথার মধ্যে ঢুকতে হবে, তাই না? ধাপে ধাপে ইনশাল্লাহ। ওকে, বিরল অ্যামিনো অ্যাসিড আছে পড়াবো। আচ্ছা, তাহলে এখন দেখো প্রোটিন তৈরির ভিত্তিতে, তোমাকে একটু আগে বলছিলাম, বলো প্রোটিন তৈরি করে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড পড়েছিলাম? প্রোটিন তৈরি করে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড? ভাই বলছিলাম যে সকল অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, এই বলে প্রোটিনোজেনিক অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে যে সকল অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, এদেরকে বলা হয় প্রোটিনোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আর যারা প্রোটিন তৈরি করে না, খুবই সিম্পল কথা, নন প্রোটিনোজেনিক অ্যামাইনো অ্যাসিড। নন প্রোটিনোজেনিক অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, খুবই ইনশাল্লাহ ইজি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, নন প্রোটিনোজেনিক অ্যামাইনো অ্যাসিড। কথা বোঝা গেছে? তাহলে প্রোটিন তৈরির ভিত্তিতে বেসিক্যালি 2 প্রকার, একটা হচ্ছে প্রোটিনোজেনিক আর একটা হচ্ছে নন প্রোটিনোজেনিক। 2 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। ওকে, প্রোটিনোজেনিক, নন প্রোটিনোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের অ্যামাইনো অ্যাসিডের প্রকারভেদ হয়ে গেছে। একটু অর্নিথিন, হ্যাঁ এই নন প্রোটিনোজেনিকটা একটু মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে কোন কোন অ্যামিনো অ্যাসিড নন প্রোটিনোজেনিক আছে, কারা কারা প্রোটিন তৈরি করে না, এরকম কয়েকটা এক্সাম্পল পরীক্ষা আসতে পারে। এটা এভাবে মনে রাখতে পারো যে অর্ণব, অর্ণব হামিমকে, মানে আমাকে, হামিমকে সাইজ করলো, সাইজ করলো। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। ভাই এ কি, নিজেরা নিজে খারাপ ভাবে পড়াচ্ছেন, কিছু করার নাই। অর্ণব হামিমকে সাইজ করলো, এই টেকনিক দিয়ে মনে রাখতে পারো যে কারা কারা নন প্রোটিনোজেনিক, কারা কারা প্রোটিন তৈরি করে না। খেয়াল করে দেখো, অর্ণব মানে হচ্ছে অর্নিথিন, অর্নিথিন। হামিম মানে হচ্ছে হেমোসেরিন, হেমোসেরিন, হেমোসেরিন। সাইজ মানে হচ্ছে সাইট্রুলিন, সাইট্রুলিন। এই যে এই 3টা মনে রাখবা, তারা হচ্ছে নন প্রোটিনোজেনিক অ্যামাইনো অ্যাসিড। এই 3টা আমাদের পরীক্ষা এমসিকিউতে আসে। হ্যাঁ, আগে আমি পড়াইতাম, এটা আমার এক স্টুডেন্ট ছিল অর্নি, ওর নাম দিয়ে পড়ে ফেলতাম। অর্নি হামিমকে সাইজ করলো, ঠিক আছে, ওভাবে পড়াইতাম। এখন নাম পাল্টে আবার অর্ণব দিছি, সমস্যা নেই। অর্নিথিন, হেমোসেরিন, সাইট্রোলিন, এই 3টা হচ্ছে নন প্রোটিনোজেনিক, প্রোটিন তৈরি করে না। ওকে, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এই শ্রেণী বিন্যাস পড়ে ফেলছি। আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের কাজ। খেয়াল করে দেখো, এই কাজ পড়াটা খুবই সহজ, কারণ তোমাদেরকে আমি বায়োলজি যখন পড়ানো শুরু করি, আমি তোমাকে প্রোটিন নিয়ে অনেক কথা বলছি। বলছিলাম প্রোটিন ইজ দা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জীবনের ভাষা। আমাদের শরীরে যা যা আছে, সকল এনজাইম, সকল হরমোন, সকল অ্যান্টিবডি, সবই আসলে প্রোটিন দিয়ে তৈরি হয়, সবকিছুই। তো আমাদের বডির ম্যাক্সিমাম পার্টই হচ্ছে প্রোটিন, এবং তোমার কোন একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে, এটাও প্রোটিন তৈরির মাধ্যমে হয়। আর তোমরা জানো প্রোটিন মানেই প্রোটিনের ভিতরে থাকে অ্যামাইনো অ্যাসিড। সো আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিডের কাজ, প্রোটিনের কাজ ঘুরে ফিরে মোটামুটি সেম। খেয়াল করে দেখো, অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরির কাঠামো হিসেবে কাজ করে, ভেরি গুড, আমরা জানি সবাই এটা। অ্যামাইনো অ্যাসিড মিলেই প্রোটিন তৈরি করে। দেখো লাইপো প্রোটিন কথাটা মানে বুঝো, প্রোটিনের সাথে লাইপো, লাইপো মানে লিপিড বা চর্বি, লাইপো মানে লিপিড, চর্বি। লাইপো প্রোটিন জীবদেহ গঠন করে, ভেরি গুড, ডেফিনেটলি। আমরা কোষ ঝিল্লির মধ্যে পড়েছিলাম লিপোপ্রোটিন, ফসফোলিপিড বাইলেয়ার, লিপোপ্রোটিন, এই ওয়ার্ড গুলো ওখানে আছে, ঠিক আছে। তাহলে এই যে দেখো প্রোটিন এবং লিপিড, লাইপোপ্রোটিন একসাথে মিলে
জীবদেহ গ্রহণ করে। এবার দেখো খুব ইম্পর্টেন্ট, ইউরিয়া সংশ্লেষণে অ্যামাইনো অ্যাসিড সহায়তা করে। এটা মনে রাখবা, ইউরিয়া হচ্ছে, এটা মনে রাখবা, প্রথম আবিষ্কৃত জৈব যৌগ। এবং এই ইউরিয়া যে কাঠামোটা, বুঝছো, এই ইউরিয়ার কাঠামোটা হচ্ছে NH2CONH2। তো এই ইউরিয়ার কাঠামোটা তৈরি করতে অ্যামাইনো অ্যাসিড ইউজ করা হয়। অ্যামাইনো অ্যাসিড দিয়ে ইউরিয়া তৈরি করা যেতে পারে। আচ্ছা, নেক্সট, জীবদেহের পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে, কারণ যেহেতু এটা অ্যাসিড, অ্যাসিড এবং ক্ষার মিক্স, তো তারা মিলে অবশ্যই পিএইচ এর একটা ব্যালেন্স করবে। অ্যাসিডও আছে, ক্ষারও আছে, পিএইচ এর একটা ব্যালেন্স করবে, সিম্পল। নেক্সট, এবং এটা তোমাকে একটু আগেই বলেছি যে প্রোটিন আসলে সবকিছু, এই প্রোটিনের মাধ্যমেই, প্রোটিনে আসলে এনজাইম, প্রোটিনে আসলে হরমোন, আসলে সব প্রোটিন, অ্যান্টিবডি যারা আছে সব প্রোটিন। সো আলটিমেটলি এরা এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এগুলোই মূলত বডিকে নিয়ন্ত্রণ করে। সো প্রোটিন তৈরি করার মাধ্যমে এগুলো বিভিন্ন কাজে অংশগ্রহণ করে, কারণ এগুলো সবই আসলে প্রোটিন, তাই না? এনজাইম মানে প্রোটিন, হরমোন মানে প্রোটিন, অ্যান্টিবডি মানে প্রোটিন, আর প্রোটিন মানে তো অ্যামাইনো অ্যাসিড, রাইট? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সমাহার। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা মনে রাখতে পারো, কারণ অ্যান্টিবডি কিন্তু দেহের রোগ প্রতিরোধে কাজ করে। তো ঘুরে ফিরে একই কথা। মেলানিন রঞ্জক, এই মেলানিন রঞ্জকটা কোনটা জানো? এই রঞ্জকের কারণে আমাদের স্কিন কালো হয়, চুল কালো হয়। যার মেলানিন রঞ্জকটা বেশি তার স্কিনটা তত বেশি কালো, তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। আর যার মেলানিন রঞ্জক কম, রঞ্জকটা কম, কালারটা কম, তারটা রং হয় স্কিনটা সাদা, তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, ওকে। এগুলো সেম কথা। কিছু নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড রক্তের প্রয়োজনীয় উপাদান, প্লাজমা প্রোটিন তৈরি করে। খেয়াল করে দেখো, প্লাজমা প্রোটিন, রক্ত আমিষ, তোমরা 9-10 পড়ছো, রক্তের মধ্যে আমিষ জাতীয় পদার্থ আছে। তো এগুলো আমিষ মানেই তো অ্যামাইনো অ্যাসিড, তাই না? প্রোটিন মানেই তো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের বাংলা কিন্তু আমিষ, যে এটা বুঝো না তারা বলে দিলাম। প্লাজমা প্রোটিন, রক্ত আমিষ, তো প্রোটিন মানে তো অ্যামাইনো অ্যাসিড লাগবেই। সেটাই বলছে, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড এখানে এই রক্তের আমিষ তৈরি করবে। ভেরি গুড। মায়ের দুধ তৈরিতে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড কাজ করে, কারণ আমরা জানি দুধের মধ্যে, মনে রাখবে, একটা প্রোটিন আছে, নাম হচ্ছে কেসিন। এই যে দুধের প্রোটিনটার নাম হচ্ছে কেসিনোজেন বা কেসিন, সংক্ষেপে কেসিন বলা হয়। এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। আমরা পরিপাক অধ্যায়ে জুলজিতে ইনশাআল্লাহ পড়বো, কেমিস্ট্রিতেও অধ্যায় 5-এ আছে, ফার্স্ট পেপারের অধ্যায় 5 লাস্টের দিকে এই টপিকটা আছে, কেমিস্ট্রিতেও আছে, বায়োলজিতেও আছে। তাহলে দুধের প্রোটিন বলা হয় কেসিনকে, কেসিন। তো যেহেতু দুধের প্রোটিন কেসিন, প্রোটিন মানে কি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, তো এই ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড লাগবেই। তো ঘুরে ফিরে যে এরাও সেই কথা, সেই কদু, বুঝা গেছে? তাহলে আমাদের আলহামদুলিল্লাহ অ্যামাইনো অ্যাসিডের কাজও আজকে পড়া শেষ। সবাই বুঝছো কিনা বলো? বুঝলে আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসটা এখানেই শেষ করব। ঠিক আছে? আমি যা যা পড়েছি সবাই ক্লিয়ার? আমার মনে হয় ইনশাল্লাহ এই ক্লাসটা তুমি প্রয়োজনে আরো একবার দেখবা, তাহলে জটিল জটিল নামগুলা তোমার মাথার মধ্যে আরো একবার সেট হবে। ইনশাল্লাহ আমি যথেষ্ট সহজ করে প্রত্যেকটা জিনিসের আমি কনসেপ্ট ব্যাখ্যা করে তোমাকে পড়াইছি। ইনশাল্লাহ এর চেয়ে সহজে এটা তো পড়ানোর কোনো মানেই নাই। তোমাকে প্রত্যেকটা কাজের আমি ব্যাখ্যা দিচ্ছি, এবং যারা ক্লাসটা মনোযোগের সাথে করছো তারা দেখবা রিলেট করতে পারবা, এই যে পড়াইছি ভাই বিষয়গুলো রিলেট করতে পারবা। এই জন্য তুমি প্রয়োজনে ক্লাসটা আরো একবার দেখবা, তাহলে কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার হবে। যেহেতু এগুলো কেমিস্ট্রির সাথে মিক্স, তাই না? এই অধ্যায় পুরোটা কেমিস্ট্রির সাথে মিক্স। তো যেহেতু তোমার কেমিস্ট্রি কনসেপ্ট অনেক কিছু পড়া বাকি, আমি যথেষ্ট চেষ্টা করেছি ক্লাসের মধ্যে অনেক অনেক কেমিস্ট্রি কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য। কিভাবে কোনটা হয় না হয় ক্লিয়ার করে আমি এটা পড়াইছি। আমার কিন্তু কেমিস্ট্রি কনসেপ্ট ক্লিয়ার করা এখানে দায়িত্ব না, কিন্তু যেহেতু কেমিস্ট্রি কনসেপ্ট ক্লিয়ার করলে তুমি এটা ভালো বুঝবা, এই জন্য আমি কেমিস্ট্রি কনসেপ্ট ক্লিয়ার করে এটা আগাইছি। ঠিক আছে? তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। কেন কেমিস্ট্রি কনসেপ্ট পড়াইছি? বিকজ আমি নিজেও আসলে কেমিস্ট্রি পড়াই। ঠিক আছে? তো ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী দেখা হবে। আনুমানিক কয়টা পার্টে শেষ হবে? এই যে রিফা ক্লাস শুরুতে ছিলি না, শুরুতে না থাকার কারণে বুঝিস নাই, এর আগে বলছি, লেখা আছে, রুটিন দেওয়া আছে, 6টা ক্লাস, 4 নাম্বার ক্লাস হয়েছে, হয়তো আরেকটা ক্লাস বেশি লাগবে, 7টা হয়তো ইনশাআল্লাহ হাইস্ট লাগতে পারে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, টাটা, আসসালামু আলাইকুম।